রাস্তায় গিয়ে জ্যাম নাকি? না, আজকে তো আমি অনেক খালি পাইছি, আজকে আজকে খালি ছিল। ভালো খালি পাইছি। ও, তুমি তুমি রাফিদ রিজভিকে কি অ্যাডমিন হিসেবে রাখছো? রাফিদ রিজভি এএসএল বলে ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাডমিন। তাই জানি না, আমি বলছি তুষার ভাই আমার কাছে এসা হেল্প করি স্যার আমার কি, আমি তো বুঝছি না তুষার ভাই অ্যাডমিন রাফিদ রিজভি করতে ওটা এস। হ্যাঁ, ওরে কবে রাখলাম? ঠিক তো, আমি রাফিদ ক্লাস রিজভি। শুরু করছে, ক্লাস করে। ও ক্লাস করে, আমি বলি কি অ্যাডমিন অ্যাডমিন, আমি বুঝতে পারতেছি না, বুঝে এসা ফোন দিয়ে মনে তুই হেল্প করিস আমার। আসলে পুরোই মাফ করে। চিন্তা করো ভাই, আমারও বাটপার বানাইছে নির্লজ্জ। তখন দেখি তোরা বাইরে আমার সামনে পয়সা কম দিচ্ছে। তুই যে কি, তুই তোর ক্যারেক্টার চিনা গেছে ভাই, আমি বুঝছো। আমি নিচে বসে আছি প্রায় মনে হয়। আরে শুন না, শুন, আমি তুষার ভাইয়ের সামনে ফোন দিয়ে বলতেছি যে নিশাদ আমি রাস্তায় আছি, হ্যাঁ তুমি একটু তুষার ভাই বলে দিও, তুমি কি ইয়াবে আছো? বলছে হ্যাঁ। বলছে তুমি একটা তুষার ভাইকে বলতে দাও যে এসা আসতেছে। ও তুষার ভাইয়ের সামনে বলে, আচ্ছা ঠিক আছে আমি তুষার ভাই এখন বলতেছি। ওকে, আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের টপিকটা শেষ। আমি ওটার সলিউশন ভিডিও গুলো দেখে ওগুলা নরমালি যে যে কোশ্চেন গুলোতে প্রবলেম ফেস করছে ওগুলো কভার হয়ে যাওয়া উচিত। যদি তাও প্রবলেম থাকে তো ওগুলো নিয়ে আমরা তাহলে টিউসডে ক্লাসে কথা বলবো, ঠিক আছে? সো এখন উই উইল স্টার্ট আ নিউ টপিক, থার্মাল ফিজিক্স। তো এখন এখানের জন্য ফার্স্ট অফ অল আমাদের যে স্টেটস অফ ম্যাটার, কয়টা স্টেটস অফ ম্যাটার আছে স্যার? 13টা। ভেরি গুড। 13টা না, বলছিলাম 11টা, ঠিক আছে? যদি ওরকম স্ট্রিক্টলি ওরকম ইয়ে করো, টোটাল স্টেটস অফ ম্যাটার আমাদের 11টাতে ডিভাইড করা যায়, কিন্তু আমরা মেজরলি ওরকম 5টার নাম জানি। কি কি? সলিডস, লিকুইডস, গ্যাসেস আর প্লাজমা, প্লাজমা আর বোস-আইনস্টাইন কনডেনসেট, ঠিক আছে? তো এইসব টাইপের জিনিসগুলো বলি, বাট আমাদের মেইনলি পড়া তিনটা জিনিস নিয়ে, সলিডস, লিকুইডস আর গ্যাস, ঠিক আছে? মোস্টলি আমরা এই থার্মাল ফিজিক্সের মধ্যে গ্যাস নিয়ে ডিল করবো। আমরা যে গ্যাস ল গুলি পড়ে আসছিলাম না লেভেল সাথে একটা সময়, ডেনসিটি, প্রেসার টপিকে, বয়েলস ল, প্রেসার ল। তো এরকম এখন চার্লস ল নামের একটা ল আছে, ওইটাও পড়বো। এটা ও লেভেলসে আমি বলে রাখছিলাম তোমাদেরকে। তো বয়েলস ল, চার্লস ল, প্রেসার ল ওইসব আছে। দেন এই যে আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, ওইসব জিনিসগুলো নিয়ে। তো ফার্স্টে আমাদের আজকের ক্লাসটা মোর অর লেস ও লেভেলসে রিক্যাপের মতনই যাবে। ফার্স্ট অফ অল উই উইল সি আ গ্রাফ, যে একটা অবজেক্টকে আমরা হিট করতেছি, হোয়াট উই উইল এক্সপেক্ট, যে কোন একটা অবজেক্টকে হিট করলে কি হবে? তার টেম্পারেচার বাড়বে নাকি কমবে? বাড়বে। তো তাহলে এই জিনিসটা আমরা এক্সপেক্ট করি, এন্ড মোস্ট অফ দ্য কেসেস এমন জিনিসটাই হয়। কি হয়? when we heat something its temperature increases. আমরা একটু যদি এখানে দেখি, y axis এ টেম্পারেচার, x axis এ এনার্জি, more specifically heat energy supplied, suppose. এখন কি জিনিস বললাম মাত্র, যে কোন একটা অবজেক্টকে হিট দিলে পরে তার টেম্পারেচার কি হবে? বাড়বে, তাই না? হ্যাঁ, তার টেম্পারেচার বাড়ে 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 বাড়ে। এখন একটা টাইম আসে যেই সময় কি হয়ে যায়, আমরা এনার্জি সাপ্লাই করতেছি ঠিকই, কিন্তু কি হয় না? টেম্পারেচার বাড়ে না। টেম্পারেচারটা কি থাকে? কনস্ট্যান্ট। যে আমরা এতক্ষণ যে হিট এনার্জি সাপ্লাই করতেছিলাম, এতক্ষণ আমরা কি দেখতেছি? ভিজিবল একটা এভিডেন্স পাচ্ছি যে আমাদের হিটটা কোথায় যাচ্ছে? এই অবজেক্টের টেম্পারেচার বাড়ানোর কাজে ইউজ হচ্ছে। কিন্তু
এই সময়টায় এসে যে একটা সার্টেন টেম্পারেচারে এসে কি হয়ে যায়, দ্য টেম্পারেচার বিকামস কনস্ট্যান্ট। এখন এই জিনিসটা কেন হয় বলতে পারবা? কারণ সবগুলো মলিকিউল হচ্ছে কি হবে, মানে কলিশন করে ফেলছে কিছু আর নাই। কলিশন করে ফেলছে এমন না, এখানের মধ্যে আমাদের সলিড লিকুইড গ্যাস এগুলো স্ট্রাকচার একটা লো লেভেলসে থাকতে সময় এরকম টাইপের। সলিডের ডেন্স থাকে, লিকুইড হচ্ছে মানে ফাঁকা ফাঁকা থাকে, ওইটাই। গ্যাসে অনেক দূরে দূরে থাকে। তো তাহলে সলিডে এরকম, লিকুইডে হলো ক্লোজলি প্যাক কিন্তু কি ইরেগুলার একটা অ্যারেঞ্জমেন্ট, যে একটার উপর আরেকটা স্লাইড করতে পারে, আর গ্যাসের মধ্যে দে আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। তো এখন দেখো একটা সলিডের স্ট্রাকচার থেকে একটা লিকুইডের স্ট্রাকচারে কনভার্ট করার জন্য কি দরকার, পার্টিকেল গুলাকে তাদের যে রেগুলার একটা স্ট্রাকচার আছে ওটা ভাঙা দরকার না? এটা ভাঙার জন্য কি লাগবে, এনার্জি লাগবে। তো এই যে আমরা হিট এনার্জিটা সাপ্লাই করতেছি, যে এখানের মধ্যে কি করতেছে দেখো, এই পোর্শনটুকু যদি আমরা ফার্স্টে লেবেল করি, হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, সলিড বিং হিটেড, তাই না? এসাস এখানের মধ্যে কি হচ্ছে, সলিডটাকে হিট করতেছে। যখন নাকি সে কি করলো, আচ্ছা, তো তাহলে যখন নাকি এটাকে হিট করে আমরা কি করলাম, তার মেল্টিং পয়েন্ট পর্যন্ত চলে গেলাম, যে সলিডের কি আছে, একটা মেল্টিং পয়েন্ট আছে। তো এখন যখন নাকি কি করলাম, তার মেল্টিং পয়েন্টে চলে গেলাম, তো তখন কি হয়ে যায়, দ্য টেম্পারেচার বিকামস কনস্ট্যান্ট। যে আমরা হিট এনার্জি সাপ্লাই করতেছি কিন্তু টেম্পারেচার বাড়ে না, হিট এনার্জি সাপ্লাই করে টেম্পারেচার বাড়ে না, কেন? বিকজ ওয়ান্স উই রিচ দ্য মেল্টিং পয়েন্ট, তো তখন কি হয়, সলিডের স্ট্রাকচারটা ভেঙে লিকুইডের স্ট্রাকচারে কি হবে, কি করবে, সে কনভার্ট হবে। তো এখন সলিডের স্ট্রাকচার ভেঙে লিকুইডের স্ট্রাকচারে কনভার্ট হওয়ার জন্য কি দরকার, এনার্জি দরকার। তো তাহলে আমরা যে হিট এনার্জি সাপ্লাই করতেছি এটার জন্য টেম্পারেচার না বেড়ে কি হচ্ছে, স্টেট চেঞ্জ করতেছে তারা, যে সলিড স্টেট থেকে তারা কোন স্টেটে কনভার্ট হইতেছে, লিকুইড স্টেটে কনভার্ট হইতেছে। তো এই যে সলিড থেকে লিকুইডে কনভার্ট হওয়ার জন্য এই যে সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ আপ করলো, এই এনার্জিটাকে এর জন্য কি নাম দেওয়া হয়, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ল্যাটেন্ট ওয়ার্ডটার মানে জানো নিশাদ? ল্যাটেন্ট মানে হলো হিডেন, ঠিক আছে, লুকানো আর কি, ঠিক আছে। ল্যাটেন্ট হিট মানে এটাকে বাংলায় বলে সুপ্ততা, ঠিক আছে। সুপ্ত মানে লুকানো থাকে, ঠিক আছে, সুপ্ত, আর তাপ্ত হিট। তো তাহলে এটাকে ল্যাটেন্ট হিট অফ ফিউশন মানে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে সময় এই যে যতটুকু কি করতেছে সে, এই যে এই এনার্জি থেকে এই এনার্জি পর্যন্ত যে এক্স অ্যাক্সিসে এতটুকু এনার্জি কি করতেছে, সাপ্লাই হয়েছে, কিন্তু কি হয় নাই, তার টেম্পারেচার চেঞ্জ হয় না। তো এই এনার্জিটা যে সাপ্লাই করলাম এটা কোথায় গেছে আর কোন কাজে ইউজ হয়েছে, দিস এনার্জি গট ইউজড আপ ইন চেঞ্জিং দ্য স্টেট ফ্রম সলিড টু লিকুইড। বুঝতে পারছো? তো এই ব্যাপারটা, এটা তোমরা সিম্পলি এমন ভাবে চিন্তা করতে পারো যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সময় বন্ড ব্রেক করতে হয় না ফার্স্টে, তো তাহলে সলিডের বন্ড ভেঙে লিকুইডের বন্ড ফর্ম করবে এমন টাইপের কিছু। তো তাহলে ওই সময় সলিডের বন্ড ভাঙতে যে এনার্জিটা দিতে হয় ওইটা হলো কি, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তো যখন নাকি লিকুইড থেকে আবার সলিডে আসবে তখন কি হবে, যত এনার্জি দিয়ে সলিডের স্ট্রাকচার ভাঙছিল তখন আবার কি করবে, লিকুইড থেকে সলিডে আসতে সময় কত এনার্জি ছেড়ে দিবে। বুঝতে পারছো? এমন টাইপের ব্যাপার। ওকে, সো এখন ব্যাপারটা কি হয় দেখো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। কেমন, একটা সলিড কে তুমি যতক্ষণ হিট করতেছো সে সলিড ফর্মে থেকে কি করবে, তার মেল্টিং পয়েন্ট পর্যন্ত যাবে। মেল্টিং পয়েন্টে যে দেন সব সলিড কি হবে, লিকুইডে কনভার্ট হয়ে শেষ হবে। যে সব সলিড কি হয়ে গেল, পুরোপুরি লিকুইডে কনভার্ট হয়ে গেল। দেন এই যে এই জায়গাটায় অল দা সলিড গট কনভার্টেড টু লিকুইড। এখন এখানে আবার কি করবে, হিট করলে পরে যে এখন সব কি হয়ে গেছে, লিকুইডে কনভার্ট হয়ে গেছে না, এখন আবার তাকে হিট করলে কি হবে, তার টেম্পারেচার বাড়বে। যে কোন একটা লিকুইডকে হিট করতেছে তখন কি করবে, তার টেম্পারেচার ইনক্রিজ করবে। তো এখানের মধ্যে কি হচ্ছে, লিকুইড বিং হিটেড।
এখানে মধ্যে আমরা এটা লিকুইডকে হিট করতেছি, তো লিকুইডকে যত হিট করব তার টেম্পারেচার কি করবে, তত বাড়বে। এন্ড তার টেম্পারেচার বাড়তে 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 তারও কি আছে, তারও একটা পয়েন্ট আছে, যেটা কি বয়লিং পয়েন্ট, তাই না? তো এখন যখন নাকি সে কি করলো, when it reached its boiling point, যখন নাকি সে বয়লিং পয়েন্ট রিচ করলো, তখন আবার তার টেম্পারেচারটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট। তো এই যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেছে, এখানের মধ্যে কি হিট এনার্জিকে সাপ্লাই করা বন্ধ করে দিছি, হিট এনার্জি ঠিকই সাপ্লাই করতেছি, কিন্তু কি হচ্ছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতেছে। সো তাহলে আমাদের সাপ্লাই করা হিট এনার্জিটা কোন কাজে ইউজ হচ্ছে, বন্ড ভাঙার কাজে, যে লিকুইডের স্ট্রাকচার ভেঙে এখন কোন স্ট্রাকচারে কনভার্ট হবে, গ্যাসিয়াস স্ট্রাকচারে কনভার্ট হবে। সো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, এইটাও আরেকটা ল্যাটেন্ট হিট, এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, বয়লিং, ভ্যাপোরাইজেশন, এগুলি টার্ম সেম টার্ম, ঠিক আছে? এখন তাহলে এটা ইয়ার সময় ফিউশন কোন বলছে, লিকুইডের হওয়ার সময় ওইটা মেল্টিং এর ওই জিনিসটা, ওইটা ফিউশনও বলে। এরপরে কি হয়েছে, সব লিকুইড আবার গ্যাসে কনভার্ট হয়ে গেছে। যে এখানে সব কি ছিল, সব লিকুইড ছিল এট 100°C, যে মনে করো পানি, ঠিক আছে, যে পানি সব কোথায় ছিল, 100°C ছিল। এখন 100°C টেম্পারেচারই থাকে, জাস্ট কি হইতে থাকে, সব পানি গ্যাসে কনভার্ট হতে থাকে, সব পানি গ্যাসে কনভার্ট হতে থাকে, সব পানি যখন নাকি পুরোপুরি কি হয়ে যাবে, গ্যাসে কনভার্ট হয়ে যাবে, যে এই পয়েন্টে when all the water got converted to water vapor or when all the liquid got converted to gas, then যখন আবার হিট করবা তখন কি হবে, গ্যাসের টেম্পারেচার বাড়বে। বুঝা গেছে ব্যাপারটা? তো তাহলে আমাদের গ্রাফ গুলো হলো এরকম, যে কি জিনিস, একটা অবজেক্ট যখন নাকি তার স্টেট চেঞ্জ আন্ডারগো করে, যে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস, বা উল্টা জিনিস কুলিং এর সময় লিকুইড থেকে সলিড বা গ্যাস থেকে লিকুইড এরকম যখন কনভার্ট হবে, তো তখন কি থাকে, দেয়ার ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। তো ওই সময় টেম্পারেচারটা কনস্ট্যান্ট কেন থাকে, বিকজ দ্য এনার্জি বিং ইউজড আপ টু চেঞ্জ দ্য স্টেট। ওকে, স্টেট চেঞ্জের জন্য আমাদের এনার্জিটা ইউজ হয়। তো এখানের মধ্যে আমাদের ইন্টারনাল এনার্জি বলতে একটা টার্ম আছে, তোমরা ম্যাথস থেকে অনেক সময় দেখে আসতে পারো, যে ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয় এমন টাইপের কথা বলে, যে ফ্রিকশনের যতে যখন নাকি ফ্রিকশনের এগেইনস্টে যখন নাকি ওয়ার্ক ডান করা হয়, হিট এনার্জি না বলে ইন্টারনাল এনার্জির ওয়ার্ডটা ইউজ করে। তো ইন্টারনাল এনার্জি কি জিনিস, এটা আমরা থার্মাল ফিজিক্সের মধ্যে পড়বো ডিটেইলসে, ঠিক আছে? তো ইন্টারনাল এনার্জির ওই জিনিসটা আসবে পরে। তো এখন এখানে গ্যাস বিং হিটেড, কিন্তু এটা না যাবে ওর হচ্ছে করতে হবে যে মলিকিউল যে কাইনেটিক থাকতো। কাইনেটিক এনার্জিটা ইন্টারনাল এনার্জির একটা কম্পোনেন্ট। আরো জিনিস আছে, এই যে এই জিনিসটা, যে এভারেজ কাইনেটিক এনার্জি যদি বাড়ে, তো তাহলে টেম্পারেচার বাড়ার কথা না। সো সলিড হিট করতেছে, তার ইন্টারনাল এনার্জি বাড়তেছে, বিকজ তার টেম্পারেচার বাড়তেছে। এইখানেও কিন্তু তার ইন্টারনাল এনার্জি বাড়ে, টেম্পারেচার কনস্ট্যান্ট, কিন্তু তাইলে পরেও তার ইন্টারনাল এনার্জি বাড়ে কেন, বিকজ মলিকিউলদের মধ্যে কি হইতেছে, স্পেসিংটা বাড়তেছে। বুঝছো? তো ওইরকম টাইপের ব্যাপার, তো এইসবে আমরা আসবো পরে। তো ফর নাও এই জিনিসটা কি জিনিস, যে আমাদের ল্যাটেন্ট হিট অফ ফিউশন আর ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব কেমন কি হয়। তো ফার্স্ট অফ অল এই গ্রাফটা স্কেচ করে রাখলে পরে ভালো মনে থাকবে আর কি, যে কোন জায়গায় কি হচ্ছে। তো এখন আমরা দেখি ল্যাটেন্ট হিট নিয়ে ডিসকাস করি। latent heat of fusion, it is the energy used by a solid when
it reaches its melting point. তো তাহলে একটা সলিড পুরোপুরি লিকুইডে কনভার্ট হওয়ার জন্য যে এনার্জিটা ইউজ করে ওই সময় কি ওই হিট এনার্জিটা হলো ল্যাটেন্ট হিট অফ ফিউশন। জাস্ট এই কমার মাঝে দিয়ে ওই ইনফরমেশনটা বলে রাখছে যে এটা কখন হয়, যখন নাকি সে তার মেল্টিং পয়েন্ট রিচ করে। ঠিক আছে, তো এখন এই সময়ে ব্যাপারটা কি হয়, ডিউরিং স্টেট চেঞ্জ the temperature remains constant. ওকে, তাহলে এটা হলো ল্যাটেন্ট হিট অফ ফিউশনের ব্যাপারটা ছিল। তো এখন এই জিনিসটা ফর্মুলা আছে একটা, এখানে তো ফর্মুলাটা কি, ডেল্টা ই ইজ ইকুয়াল টু ডেল্টা এম টাইমস এল। Energy in joules, sorry, ডেল্টা এম দিয়ে কি অ্যামাউন্ট অফ ম্যাস যার কি হচ্ছে স্টেটটা চেঞ্জ করতেছি। mass of solid changing state, আর এই এলটা কি specific latent heat। এটা F দিলে latent heat of fusion আর V দিলে পরে latent heat of vaporization। এটা দুইটা দিয়ে আলাদা আলাদা দেখায়, এখানের মধ্যে F দেই, এটা হলো specific latent heat of fusion। এর ইউনিটটা কি হবে, এনার্জির ইউনিট জুলস, ম্যাসের ইউনিট কিলোগ্রাম। তো তাহলে এল এর ইউনিটটা কি হবে বলতে পারবা? জুলস পার কিলোগ্রাম, তাই না? তাহলে এটার ইউনিট কি হবে, জুল পার কিলোগ্রাম। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি, প্রত্যেকটা সলিডের বা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের এরকম কি আছে, তার একটা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশনের ভ্যালু আছে। যে অ্যালুমিনিয়ামকে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে, মনে করো 1 কেজি অ্যালুমিনিয়াম, তাকে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে যতটুকু এনার্জি লাগবে, 1 কেজি কপারের জন্য এনার্জিটা কি সেম থাকবে না, ডিফারেন্ট একটা ভ্যালু হবে। সো তাহলে কোনটা কত হবে ওটা ডিপেন্ড করবে কি তার এই স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশনের ভ্যালুর উপরে। ঠিক আছে, তো এরকম সেম ওয়েতে আমাদের ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এই জিনিসটা কি, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনটা আসলে আলাদা করে লেখার কিছু নাই, একদম সেম জিনিস। ইট ইজ দ্য এনার্জি ইউজড বাই লিকুইড when it reaches its boiling point to fully convert to a gas, এমন টাইপের ব্যাপার। তাহলে it is the energy used by liquid yes sir
কোন জায়গাটা খাইছিলা? মালিবাগ একটা ও আচ্ছা, মালিবাগ মোড়ের দিকে যাচ্ছ, সিদ্ধেশ্বরের ওই গলিটার দিকে একটা মামা ইয়ে বেচে না, কি বলে, ডাবলি বুট ওসব কতগুলো যে বেচে, এর কাছ থেকে প্রতিদিন খাইতাম। দিলীপ স্যার কাছে যখন ক্লাস করতাম, প্রতিদিন ম্যাথ ক্লাস শেষে 6:30 7টার দিকে শেষ করতাম ক্লাস, এরপর বেরোয় খাইতে, এরপরে লেগুনাতে করে বাসা। পর্যন্ত না, ওইটা মালিবাগ মোড় থেকে বাসাবো বিশ্ব রোড পর্যন্ত, দেন ওখান থেকে অটো করে বাসা। এখানেও কি এই জিনিসটা আসলে রিপিট না করি, যে স্টেট চেঞ্জের সময় অলওয়েজ কি থাকবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো এখন এখানের জন্য জাস্ট আলাদা করে লিখে রাখি, এল ভি দিয়ে কি স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন হিসাবে। এগুলো জিনিস আসলে পিচ্চিকাল থেকে আমরা পড়ে আসছি, তো এগুলো তেমন বেশি প্রবলেম হওয়ার কথা না। ও লেভেলস এগুলো পড়ছো না, এগুলোতে নরমালি তেমন কোনো কনফিউশন থাকার কথা না। লেখা শেষ? এসএস লিখতেছে না দেখে আজকে সবার লেখা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই প্রসেস তো ব্যাগিয়া না। এটা আসলে জানতে গেছি রেকর্ডিং ক্লাস দিয়ে বুঝছো ভাই কত বড় বাট ভিতরে। ওকে, তো লেখা কি সবার শেষ হয়েছে? অনলাইনে যারা আছো অর্পার লেখা শেষ? ভাই আরেকটু। ওকে, লিখে ফেলো। ওকে, অনেকের শেষ। শেষ ভাইয়া। ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন এগুলো নিয়ে ডিসকাস করলাম। এখন আমাদের আরেকটা জিনিস ছিল, কি জিনিস? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। মনে আছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি? স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি ছিল? একটা 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করার জন্য যতটুকু হিট এনার্জি সাপ্লাই করতে হয়, ওই জিনিসটাকে আমরা কি বলি? তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। The amount of heat energy required to increase the temperature লিখলো সমস্যা নেই, increase the temperature of a one kg substance by 1 degree Celsius or 1 Kelvin। যে 1 ডিগ্রি সেলসিয়াস এর চেঞ্জ বলা যেই কথা, 1 কেলভিন এর চেঞ্জ বলা কি একই জিনিস, ঠিক আছে। তো তাহলে কোন একটা কিছু টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন চেঞ্জ করতে যতটুকু হিট এনার্জি লাগে বা যতটুকু হিট এনার্জি সাপ্লাই করতে হয়, ওটাকে আমরা কি বলি? তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। The amount of heat energy required to increase the temperature of a 1 kg substance by 1 degree Celsius or 1 Kelvin। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটির ফর্মুলা ছিল এইটা।
specific heat capacity is equal to the amount of energy required. হিট এনার্জি অনেক সময় এরকম দেখবা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করে, কিউ দিতে পারো ইও দিতে পারো, কোনোটাই সমস্যা না, যে ডেল্টা কিউ ডিভাইডেড বাই যতটুকু ম্যাসকে হিট করতেছে, ম্যাসের আগে চেঞ্জ নাই, চেঞ্জ ইন টেম্পারেচার, এরকম টেম্পারেচারের চেঞ্জটাকে ডেল্টা থেটা দিয়ে দেখাইছে। এমন করতে পারো অর C is equal to delta E into mass into change in temperature, এমন ভাবে লিখতে পারো, যে কোনোটাই কারেক্ট। সো স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কি, কোন একটা 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যতটুকু হিট এনার্জি সাপ্লাই করতে হয় ওটাকে আমরা কি বলি, তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো এখন আমাদের এই স্পেসিফিক হিট ক্যাপাসিটির কতগুলি এরকম এক্সপেরিমেন্ট আসে, যে হাউ টু ডিটারমাইন দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ আ সাবস্টেন্স, বুঝছো? খাতা নিয়ে আসে তোমাদেরকে, দেখে আমার নিজের লেভেলের খাতা কেমন ছিল। ভাই আমি নেক্সট টাইম যদি প্রেডিক্টেড দেয় না তোমার দিয়ে কমপ্লিট করে দেব ভাই। ওকে, তো তাহলে এই খাতাটা নিয়ে আসছি বিকজ ইসার খাতাটা থেকে আমরা এক্সপেরিমেন্টের একটা ঈশা ভাই কেমন আছে? আছে, বলো তো গাড়িটা কিনে গেছে কিনা সেই অবস্থা। ভাই পুরো এখানে 600% ট্যাক্স, এখানে 600% ট্যাক্স দিয়ে গাড়ি কিনতে হয়। তো এটা আসলে বিদেশের ওখানে অনেকগুলি জিনিস অ্যাডভান্টেজ থাকে। তোমরা তো সামাভিরে চিনো না, মাহির সামাভি আমার ব্যাচেরই, ও অনার্সের সময় ইউএসএ চলে গেছিল, কি বলে ইয়াতে কানাডা চলে গেছিল, ওখানেই আছে। আচ্ছা, তো তাহলে এখন আমরা ফার্স্ট অফ অল একটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি মেজার করার বা ক্যালকুলেট করার বা ডিটারমাইন করার একটা এক্সপেরিমেন্ট দেখবো, ঠিক আছে? তো কিভাবে কি করা হয় ওই জিনিসটা দেখি। ডিটারমাইনিং the specific heat capacity of a solid, একটা সলিড সাবস্টেন্সের জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডিটারমিনেশন প্রসেসটা কেমন। এই ক্লাসের উপরে লিখতে লিখতে কি যে হয়েছে বুঝছো, আজকে নিজের পড়ার জন্য লিখে লিখে পড়তেছিলাম, এই যে হাতই চলে না ঠিক মতো, এত আস্তে হয়ে গেছে লেখা। এখন আমি লিখে লিখে এরকম স্পিড বাড়াইতেছি। নিজের পরীক্ষা পড়ালেখা শুরু করলাম। এমনিতে তো অনার্সের সময় তো পড়তে লাগে না, যে ক্লাসেই পড়ে ফেলতাম, স্যাররা যখন পড়াইতো ওই সময় স্যারদের জ্বালায় জ্বালায় সব শিখে ফেলতাম। স্যাররা আর কি আমার কোশ্চেনের অ্যান্সার না দিয়ে ক্লাস থেকে বেরোতে মানে এরকম আটকে রাখতাম আর কি। তারপরে ক্লাসেই বাকিরা আজিজুল জিহাদ রে, জিহাদ স্যার আজিজুল স্যার এই জোস লাগে। দেখেন মাস্টার্স তো এই যে ফাইনাল নভেম্বরে। যখন কোয়ারেন্টাইন শুরু হয়েছিল তখন ভাই একটা নতুন ছিল। মাস্টার্স আমার আরো 6 মাস আগে শেষ হয়ে যাবে। মাস্টার আগে তো আমার থেকে কয়েক বছর পরে। এই মাস্টার্স করতেছি বিকজ এই অনার্স এ তো আলহামদুলিল্লাহ ব্যাচে ফার্স্ট, সো এটার জন্য ডিপার্টমেন্টাল লেকচারার হিসেবে জয়েন করার বড় অপরচুনিটি আছে আর কি। ডিউতেই ওই জিওলজির ওখানে।
পিএইচডি করার ইচ্ছা আছে? পিএইচডি তো ইনশাআল্লাহ করব। আর বন্ধুর কাহিনী আমার মনে আছে কাজে হায় আল্লাহ, ও যে কি করছে। এগুলি কাহিনী মেমোরেবল কাহিনী, এটি মনে থাকে। ওইদিন বলতেছিলাম না আরো স্কুল উইলসের কাহিনী, ভাই কি কিছু করছি আমরা। সার্চ এরপরে তো আমরা ক্যালকুলেটরে গেমস খেলতাম, ওটা তো বলছিলাম। ক্যালকুলেটরে চেক করা যায় না, ক্যালকুলেটরে যে সবগুলি বাটন কাজ করতেছে নাকি, ক্যালকুলেটর ওকে আছে নাকি, একটা চেক আছে, ওটা কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে। এরপর লগের গেম খেলতাম, যে লগ 1 লিখে এরপর 0-র উপরে হাত রেখে এরপরে টাইমার শুরু করতাম 10 সেকেন্ডে কে কয়টা 0 চাপতে পারে। ঠিক আছে, এরপর 0 গুলো তো পরে আর গুণা লাগবে না, কে বিকজ লগ 1 এর পরে যতগুলো 0 দিবা ওটা ইকুয়াল টু দিলে তো ভ্যালু ততই আসবে। লগ 10 মানে কত 1, লগ 100 মানে 2, মানে দুইটা 0 লিখছো তো মনে করে। তো এটাই করতাম, কাম কাজ ছিল না, তখন তো স্কুলে ফোন না যেত না। আমরা একটু যেমন ওয়ার্ড থেকে Okay. তোমরা কি কেমিস্ট্রিতে একটা জিনিসের নাম শুনছিলা যে ক্যালোরিমিটার, বম ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার এইসবের নামগুলো আসলে শোনার কথা, এগুলি তোমার ইনসুলেশনের টাইপ দিয়ে বোঝায়। যে ক্যালোরিমিটারের ওইটা অনেক ভালো মতো ইনসুলেট করা থাকে, যার থেকে হিট বলতে গেলে এসকেপ করতে পারে না, খুবই কম পারে এমন টাইপের। তো এই আজকে যে জিনিসটা আমরা ডিসকাস করবো এটা ইউনিট 6 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা ব্যাপার থাকে যে সারাউন্ডিং এ হিট লসের, যে হিট লসটা আটকানোর জন্য কি করতে হয়, এমন টাইপের একটা জিনিস। কপার ব্লক হচ্ছে পুরো কালো, মানে কপার ব্লকটা মানে এটা পুরাটা। কপার ব্লকটাকে হিট করব, এই হিটারটা দিয়ে কপার ব্লককে হিট করব, আর কপার ব্লকটাকে ফুটা করে রাখছি। তো একটা হোল দিয়ে হিটার দিছি, আর একটা হোলের ভিতরে থার্মোমিটারটা দিছে যেন টেম্পারেচার মাপতে পারি। তো এটা হলো মেইনলি আমাদের ফার্স্ট অফ অল ডায়াগ্রামটা। কি করব আমরা, ইলেকট্রিক্যাল হিটিং মেথড ইউজ করব। কি করতেছি, এই কপার ব্লকের ম্যাস কত এটা তো মাপতে পারবো ম্যাস ব্যালেন্স দিয়ে, এটা তো ইজি একটা কাজ। এই যে একটা জিনিস প্রথমে অলওয়েজ খেয়াল করবা যে কোন একটা কিছু এক্সপেরিমেন্ট যখন করতে চাও তোমার কি কি লাগবে
ওই ব্যাপারগুলো তুমি ফার্স্টে দেখবা যে দেখো তোমার সি বের করতে চাও, তো এটার জন্য তোমার কি কি দরকার? এনার্জি কতটুকু সাপ্লাই করতেছে এটা জানতে হবে, কতটুকু ম্যাস অফ অবজেক্ট হিট করতেছো এটা জানতে হবে, আর কি জানতে হবে? টেম্পারেচারের ডিফারেন্সটা, তাই না? তো তাহলে ম্যাস মাপার জন্য ইজি কাজ কি করব, ম্যাস ব্যালেন্সে বসাই দেব কপার ব্লকটাকে, তো তখন কি পেয়ে যাব? ম্যাসের ভ্যালু পেয়ে যাব, গেল। এখন টেম্পারেচারের চেঞ্জ, এইটাও সোজা কাজ। কি কাজ? ইনিশিয়ালি যে হিট যখন করা শুরু করে নেয় তখন থার্মোমিটারের যে রিডিং ওটা কি? ইনিশিয়াল টেম্পারেচার। আর হিট করা শেষে ফাইনালি ম্যাক্সিমাম যে টেম্পারেচার রিচ করবো এটা কি হবে? ফাইনাল টেম্পারেচার। তো ইনিশিয়াল টেম্পারেচার জানি, ফাইনাল টেম্পারেচার জানি, তো তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার কি করতে পারলাম? বের করে ফেলতে পারলাম। আর কি আছে? কতটুকু এনার্জি সাপ্লাই করছে। এখন যদি চুলা দিয়ে আগুন দিতাম তখন কিন্তু কতটুকু এনার্জি সাপ্লাই করছে এটা বের করা কষ্ট হইতো, তাই না? সো এর জন্য কি করছে, ওই রকম ডিরেক্ট হিটিং না করে কি করছে, ইলেকট্রিক্যাল হিটিং মেথড ইউজ করছে। তো তাহলে কি পাইতেছে এখান থেকে? কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিতে পারবো না, তো কারেন্ট আর ভোল্টেজের রিডিং জানি, এন্ড কতক্ষণ ধরে হিট করছে এটা জানি। তো এখন আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ফর্মুলা কি? কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। তো তাহলে কারেন্ট জানি, ভোল্টেজ জানি, টাইম জানি, তো তাহলে কি পেয়ে গেলাম? কতক্ষণ ধরে হিট দিছে এই ভ্যালুটাও কি বলে, কতটুকু এনার্জি সাপ্লাই করছে ভ্যালুটাও কি করলাম, পেয়ে গেলাম। এখন সবগুলো ভ্যালু বসাই দিলে কি চলে আসবে? সি এর ভ্যালুটা, যে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালুটা চলে আসবে। বুঝতে পারছো? তো ব্যাপারগুলি মেথড খুব সিম্পল, কিন্তু কয়েকটা জায়গায় খুবই আমাদের কি করা লাগবে, কশাস থাকা লাগবে, বিকজ খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস কাজ করে এখানে মধ্যে। অয়েলটা দিছে কেন দেখো, মনে করো তুমি একটা সলিডের ভিতরে এরকম একটা হোল ক্রিয়েট করে রাখছো, মনে করো একটা পেন হোল্ডার। একটা পেন হোল্ডারের মধ্যে যখন নাকি পেনটা রাখবো, পেনটা কি হোল্ডারের সাথে সব জায়গায় কন্ট্যাক্টে থাকবে? জাস্ট একটা জায়গায় ওরকম কন্ট্যাক্টে থাকবে, কন্ট্যাক্টটা কি হয় না, ফার্ম হয় না। পানিটা ওখানের মধ্যে কি হয়, পানিটা ওখানের মধ্যে তোমার কন্ট্যাক্ট এরিয়ার জন্য অয়েলটা কি করতে পারে, আরো ইজিলি হিটটাকে কন্ডাক্ট করতে পারে। যে ওই মেটালটা গরম হইতেছে, তো মেটাল গরম হলে অয়েলটাও গরম হয়ে যাবে, তো অয়েলের হিটটা পেয়ে সে কি করবে, টেম্পারেচারের রিডিংটা দেখাবে। বুঝছো? আচ্ছা, তো তাহলে এইখানের মধ্যে যে ব্যাপারগুলি বললাম, তো এতই যদি সোজা কাজ হয়, এটা তো আমরা ও লেভেলস এক্সপেরিমেন্ট করে আসছি যে ইলেকট্রিক্যাল হিটিং দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি কতটুকু সাপ্লাই করলাম এটা জানি, ম্যাস জানি, টেম্পারেচারের চেঞ্জ জানি। সো তাহলে কাজ শেষ। কিন্তু তাহলে এ লেভেলস সেম পর আমরা কেন করতেছি? সেম পর আসলে না, এখানের মধ্যে কয়েকটা ব্যাপার আছে। ব্যাপারগুলো কেমন দেখো, আমাদের কি করতে হয়, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বলতে ডিফারেন্স বোঝায়, যে টেম্পারেচার ডিফারেন্স বা টেম্পারেচার গ্রেডিয়েন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কি করে এখানের মধ্যে দেখো, টেম্পারেচার ডিফারেন্স যখন অনেক বেড়ে যায় তো তখন কি হয়, হিট এনার্জি ট্রান্সফার হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি হয়। যে মনে করো এখন রুম টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো এখন রুম টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, আমাদের বডিরও 20 ডিগ্রি সেলসিয়াস, তো তখন কিন্তু কি হবে না, কোনো হিট এনার্জি ট্রান্সফার হবে না। কিন্তু আমাদের বডি টেম্পারেচার যদি বেশি থাকে তখন কি হবে, সারাউন্ডিং এ বা রুমে হিট এনার্জি আমাদের বডি থেকে বের হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। মনে করো আমাদের টেম্পারেচার 22, রুমের টেম্পারেচার 20, ডিফারেন্সটা কি এত বড়? আচ্ছা, তো তাহলে যেই কথাটা বলতেছিলাম কি জিনিস, যে আমাদের টেম্পারেচার ডিফারেন্সটা যখন কম থাকে তো তখন হিট ট্রান্সফারের টেন্ডেন্সিটা কম। কিন্তু যখন নাকি টেম্পারেচার ডিফারেন্সটা অনেক বড় হয়ে যায়, আমরা যখন ইনসুলেটরিং ইউজ করি না কেন, এই যে আমরা ল্যাগিংটা যে লিখছি, ল্যাগিংটা কি, এটা হলো একটা ইনসুলেটর কাভার। বুঝছো? ফোমের একটা কাভারিং বা ওরকম একটা ইনসুলেটর দিয়ে কাভার করা, তাহলে জানি কি না হয়, কপার ব্লককে যে হিটারটা হিট দিচ্ছে এটা যেন কি করতে না পারে, সাইড অফ দা কপার ব্লক দিয়ে সারাউন্ডিং এ এসকেপ করতে না পারে। তো এরকম ল্যাগিং দেওয়া আছে। এখন তুমি ল্যাগিং দাও, যা মন চায় তাই দাও, তোমার টেম্পারেচারের ডিফারেন্স যদি কি হয়ে যায় 10 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো একটা থ্রেশহোল্ড। কত? টেম্পারেচার ডিফারেন্স প্লাস মাইনাস
10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি টলারেবল, যে সবচেয়ে বেস্ট ল্যাগিং দিলে পরেও সে কি করতে পারবে, ম্যাক্সিমাম 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে হিটটাকে আটকায় রাখতে পারবে। মানে তোমার টেম্পারেচার 30, রুমের টেম্পারেচার 25, তখন সে তোমার থেকে রুমের মধ্যে কি করতে দিবে না, কোনো হিট এনার্জি বাইরে হতে দিবে না, আটকায় রাখতে পারবে। তোমার টেম্পারেচার বেড়ে কত হলো, 35 হলো, তখনও সে পারবে। আর 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে পরে তখন আর সে কি করতে পারবে না, আর আটকায় রাখতে পারবে না, কিছু না কিছু হিট হইলেও কি করবে, সারাউন্ডিং এ বের হয়ে যাবে। তো এখন এখানের জন্য একটা টেকনিক ইউজ করতে হয়। কি করতে হয়, আমাদের তো এক্সপেরিমেন্টে রুম টেম্পারেচার থেকে যদি এক্সপেরিমেন্ট শুরু করি, যে মনে করো ইনিশিয়ালি আছে রুম টেম্পারেচারে, দেন যদি আমরা হিট করি ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবো, 25 হলো রুম টেম্পারেচার, তো বেড়ে ম্যাক্সিমাম কততে যেতে পারবো, 35। তো এতটুকু গেলে কি আমাদের এনাফ রিডিং নেওয়া যাবে? তো তাহলে পরে কি টেকনিক ইউজ করা যায়, লাবিবা বলতে পারবা? এখানের জন্য আমাদের রুম টেম্পারেচার থেকে হিট দিয়ে বিফোর দ্য টেম্পারেচার অর দ্য হিট এনার্জি এসকেপস টু দ্য সারাউন্ডিং, কত এনার্জি বা কত টেম্পারেচার পর্যন্ত নিতে পারবো, 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াইতে পারবো। যে রুম টেম্পারেচার হলো 25, ম্যাক্সিমাম আমরা যাইতে পারবো 35 পর্যন্ত। সো তাহলে জাস্ট এই 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিডিং নিলে আমাদের কাছে কি এনাফ রিডিং হবে? হবে না। তো তো তাহলে আমাদের রেঞ্জ অফ রিডিং, যে টেম্পারেচারের রেঞ্জটাকে বাড়ানোর জন্য কি করা যায়? এখানে আমাদের টেম্পারেচারের রেঞ্জটাকে বাড়ানোর জন্য কি করতে পারি, বেসিক্যালি রুম টেম্পারেচারের থেকে ইনিশিয়ালি কি করব, অবজেক্টের টেম্পারেচারটা কমায় নিব। কিভাবে? বাই ইউজিং আইস মেথড। যে আইস দিয়ে রাখলে তো তখন কি হবে, অবজেক্টের টেম্পারেচারটা, যে অবজেক্টের ইনিশিয়াল টেম্পারেচারটা রুম টেম্পারেচারের থেকে কি হবে, কম হবে। তো আমরা কি করব, আইস দিয়ে প্রথমে কপার ব্লকের টেম্পারেচারটা কততে নিয়ে যাব, 15 ডিগ্রি সেলসিয়াস, একদম লোয়েস্ট লিমিট পর্যন্ত। তো 15 ডিগ্রি সেলসিয়াসে নিলাম। তো তখন থেকে যত হিট করতে থাকবো তত কি হবে, তার টেম্পারেচার বাড়বে, যত হিট করতে থাকবো টেম্পারেচার বাড়বে। সো তাহলে এটা বেড়ে 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 কত পর্যন্ত নিতে পারবো, 35 পর্যন্ত। সো তখন আমাদের কি হয়ে গেল, রেঞ্জ অফ টেম্পারেচার বেড়ে গেল না? যে আমাদের 25 হলো রুম টেম্পারেচার, তো জাস্ট রুম টেম্পারেচার থেকে হিট করতে থাকলে 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 ম্যাক্সিমাম যাইতে পারবো 35। তো তখন কি 15 পর্যন্ত নিতে পারবো। এক্স্যাক্টলি। আর কমাইতে থাকলে তখনও কত পর্যন্ত নিতে পারবো, 15। এর থেকে বেশি কমাই ফেললে তখন কি হবে, অবজেক্ট বেশি ঠান্ডা হয়ে যাবে, তো তখন সারাউন্ডিং থেকে অবজেক্টের মধ্যে হিট যাওয়া শুরু করবে। বুঝতে পারছো? তো তাহলে সবচেয়ে ভালো ইনসুলেশন দিলে পরেও কি করবে, সবচেয়ে ভালো ইনসুলেশন দিলে পরেও এই 10 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্সটা সে মেনটেন করতে হবে। যে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি এক্সিড করে গেলে তো তখন কি করা শুরু করে, এনার্জি এসকেপ করা শুরু করে। এইটা হলো একটা ব্যাপার, এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে, এটা নিয়ে আমরা ডিসকাস করবো একটু পরে। আর আরেকটা জিনিস হলো তোমার ফাইনাল টেম্পারেচারের রিডিংটা কখন নিবে। যে আমরা হিটার মনে করো 5 মিনিট ধরে চালাইলাম, হিটার 5 মিনিট ধরে চলতেছে, তো হিটার যখন বন্ধ করব, হ্যাঁ 5 মিনিট যখন নাকি ইনিশিয়াল টেম্পারেচারের রিডিং নিছি, এরপরে তো হিটার অন করলাম, হিটার আর স্টপওয়াচ কি করছি, সাইমালটেনিয়াসলি অন করছি। যে হিটার যখন অন হয়েছে তখন স্টপওয়াচ অন করলাম। এখন 5 মিনিট সময় গেছে গিয়ে, যে 5 মিনিট ধরে কি হয়েছে, কপার ব্লকটা হিট হয়েছে। তো এখন আমরা হিটারটা অফ করলাম, তো হিটার অফ করার সাথে সাথে কি আমরা টেম্পারেচারের রিডিংটা নিব? কখন নিব? রুম টেম্পারেচারটা না, যখন নাকি ম্যাক্সিমাম টেম্পারেচার রিচ করবে। যে কি হয়, আমরা হিট করতেছি, হ্যাঁ আমরা হিট করতেছি, যে হিটারটা হিট এনার্জি সাপ্লাই করছে, হিটার অফ করে দিছি। হিটার অফ করে দেওয়া মানে এই না যে হিটারের হিটটা পুরোপুরি কি হয়ে গেছে,
অবজেক্টের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, হিটারের হিটটা অবজেক্টের মধ্যে পুরোপুরি কন্ডাকশনের থ্রুতে পাস হইতে কি লাগবে, সময় লাগবে না? তো আমাদের থার্মোমিটারের ম্যাক্সিমাম টেম্পারেচারের রিডিং এর জন্য আমরা ওয়েট করব। যে মনে করো হিটার যখন অফ করছি, হ্যাঁ, হিটার যখন থেকে অফ করছি তখন থেকে আমরা থার্মোমিটার দিকে তাকায় থাকবো। মনে করো এরকম রিডিং আসছে 32, দেন 30, হিটার অফ করে দিছে তখন কত রিডিং আছে 32, দেন দেখলাম 33, 33.7, 33.8, দেন 33.7, 33.5 মনে করে কমতেছে। তো তার মানে ম্যাক্সিমাম কত গেছে 33.8 পর্যন্ত। তো তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার কত রিড করব, 33.8 ডিগ্রি সেলসিয়াস এটা রিড করব। তো এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট টেকনিক, ওই ব্যাপারটা আমরা লিখে রাখবো যে ফাইনাল টেম্পারেচারটা রিড করব কখন, দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার দ্যাট ইজ রিচড। ওকে, তো তাহলে পরে এই জিনিসটা আমরা একটু লিখে রাখি প্রসেসটা, যে মেজারমেন্ট গুলা কি কি নিব। ওই তো এখানের মধ্যে অনেক, যে মনে করো যে ম্যাক্সিমাম ওই যে 10 ডিগ্রি সেলসিয়াস এর যে লিমিটটা, তা এখন আমাদের যখন নাকি টেম্পারেচারটা ওরকম 10 ডিগ্রির কাছাকাছি চলে যাবে, তো তখনই আমরা কি করে দেব, হিটারটাকে অফ করে দেব, সো দ্যাট ওই ম্যাক্সিমামটা উইদিন ওই 10 ডিগ্রি সেলসিয়াস এর লিমিটের মধ্যে থাকে। বুঝছো? ভালো কোয়েশ্চেন। ওকে, সো তাহলে ফাইন্ড দ্য মাস অফ দ্য ব্লক। এরপরে সেট আপ দ্য অ্যাপারেটাস as shown in the diagram. না, পরীক্ষাতে যদি আইপ্যাডে লিখতে দিত কি মজাটা হইতো, এখানে খাতায় লিখতে যে কি কষ্ট এখন। ফিউচার এরকম এটাই কোয়ারেন্টাইন লাইক শিক্ষার কোয়ালিটি চেঞ্জ করে অ্যাকশন অন মার্কারের ব্যবসা। যেখানে আইসের ইয়াটাকে আনছি, মানে আইস যে দিয়ে ফার্স্টে কমাইছি এটা আনছি না কেন? ওইটা বলবো পরে, এটা জাস্ট এখনের জন্য এটা বলে রাখছি যে টেম্পারেচার, এটা জাস্ট মেজারমেন্ট গুলি কি কি মেজারমেন্ট নিব ওই জিনিসটা, যে কারেন্ট মাপবো, ইনিশিয়াল টেম্পারেচার মাপবো, ম্যাস মাপবো, ভোল্টেজ মাপবো, এটা এইসব। বড় কোশ্চেন আসে। হ্যাঁ, যখন নাকি ইউনিট 3 এর ইয়েতে যাবো তখন বলবো আর কি, এমনিতে জাস্ট আজকে বলে রাখছি আইডিয়াটা। ওকে, তাহলে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস আর অল্প কথা এখানে আসবে, এই যে এখন লিখবো when the temperature of the
is gone up by a value less than 10 degrees Celsius, তখন কি করে দেব? স্টপওয়াচটাকে বন্ধ করে দিব। Stop the heater and stopwatch simultaneously. কিন্তু তখনই কি টেম্পারেচারের রিডিং নিব? has gone up by a value less than 10 degrees Celsius. আচ্ছা, টেম্পারেচারটা বাড়ছে less than 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আমাদের ক্যালকুলেশনটা কি হবে? এনার্জি ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। অ্যাজাম্পশনটা কি? যে হিটারের সব এনার্জি কে পাইছে? ব্লকটা পাইছে, সারাউন্ডিং এর কোনো হিট এনার্জি বের হয় নাই। Delta T is equal to T final minus T initial. Then using the formula C is equal to delta E divided by mass into change in temperature. Calculate the value of specific heat capacity. Internal energy concept.
ওকে, অনলাইনে যারা আছো তোমাদের লেখা শেষ হলে পরে বইলো, আর কোনো কনফিউশন থাকলে পরে বইলো। আজকে আমাদের এমনিতে এইটুকুই পড়া। এটা মেসেজ এগুলো করতে হবে না স্যার? হাসিব স্যারের নোট কার মোমেন্ট স্যার। ও ওকে, সো তাহলে সবার কপি করা শেষ হয়ে গেলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করতেছি। কালকে কিন্তু আমাদের 2টা বাজে বুকলেট সলভিং ক্লাস। এই কালকে কি একসাথে যাবো বলে হ্যাঁ, আমি এই ইয়েটার দিকে কি বলে